হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি জেলে। নট জেলে, আমরা যাচ্ছি আলিপুর জেল মিউজিয়ামে। রাইট। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর চলুন ঘুরে আসি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। আপনারা যদি স্বাধীনতার প্রাক্কালের ইতিহাস এবং বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বন্ধে জানতে আগ্রহী হন, তাহলে আপনাদের আসতেই হবে এই মিউজিয়ামে। আলিপুর জেল মিউজিয়ামে আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে হাজরা মোড়ে। ওখান থেকে অটো বা হাঁটা পথে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন। এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। বাইক হলে 10 টাকা ঘন্টা আর 4 চাকা হলে 20 টাকা প্রতি ঘন্টা আপনাদের পার্কিং ফি দিতে হবে। মিউজিয়ামের টাইমিং হলো মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর রোববার সম্পূর্ণ বন্ধ থাকে। মিউজিয়ামের এন্ট্রি ফি মাত্র 30 টাকা প্রতিজন। আর আপনারা যদি লাইট সাউন্ড শো দেখতে চান তাহলে 100 টাকা প্রতিজন পিছু অতিরিক্ত দিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু সন্ধ্যাবেলাতেই হয়। আমরাও টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম, আর ঢুকতে একটা বেশ অন্যরকম ফিল হচ্ছে। সামনে এটাই ঢোকার রাস্তা এবং উপরে কফি হাউস। ঢুকেই বাঁদিকে আমাদের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরুর একটি আবক্ষ মূর্তি স্থাপিত করা আছে। আর রাস্তার ডান দিকে দেখতে পেলাম আমাদের জাতির জনক গান্ধীজির মূর্তি। আর তার পাশেই তৈরি হয়েছে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত যে সমস্ত বিপ্লবীরা এখানে শহীদ হয়েছেন তাদের স্মৃতিস্তম্ভ। এখানে বেশ সুন্দরভাবে পথ নির্দেশিকা দেওয়া আছে। আর আমরা এখন যাচ্ছি ফাঁসির মঞ্চের দিকে। 1864 সালে তৈরি হওয়া এই জেলে বহু বিপ্লবী প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, যেমন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বোস, দীনেশ গুপ্ত, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী প্রমুখ। এবং 2004 সালের অগস্ট মাসে এই মঞ্চে শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চ্যাটার্জির। ফাঁসির পরে মৃতদেহ এই ঘর থেকেই বের করে আনা হতো। আর এইখান থেকেই জোর করে বন্দীদের ফাঁসি দেখানো হতো, যাতে তারা ভয় পেয়ে ইংরেজদের সব কথা বলে দেয়। কি ভয়াবহ অত্যাচার, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। মৃত্যুর পরে দেহ এখানে আনা হতো পোস্টমর্টমের জন্য। জেলের ডাক্তার মৃতদেহের পরীক্ষা করে দেখতেন প্রাণ আছে কিনা। আর যদি ফাঁসি দেওয়ার পরেও কোনো বন্দী বেঁচে যেত তাহলে তাদের পা আর হাতের শিরা কেটে এখানে ফেলে রেখে দেওয়া হতো, আর এই নালা দিয়ে বয়ে যেত তাদের রক্ত। ফাঁসির আগের রাতে বন্দীদের রাখা হতো এই ঘরে। এখানেই তাদের শেষ ইচ্ছা পূরণ করা হতো এবং গীতা পাঠ করানো হতো। এবার আমরা চলে এসেছি সেখানে যেখানে বন্দী ছিলেন বাংলার বীর সন্তানেরা। নেতাজি থেকে বিধান রায় থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন, সকলেই এইখানে বন্দী ছিলেন। এই ঘরেই বন্দী ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। আইন অমান্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রায় 3 মাস তিনি এই ঘরে বন্দী ছিলেন। ভারত মাতার বীর সন্তান আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে আটক হন আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। প্রায় 8 মাস তিনি বন্দী ছিলেন এই কারাগারে, এবং এখান থেকেই তিনি কলকাতা কর্পোরেশনের ইলেকশনে প্রতিযোগিতা করেন এবং কলকাতার মেয়র হিসাবে নির্বাচিত হন। আর এই ঘরে ছিলেন আরেক স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তাকে গ্রেপ্তার করা হয় রেঙ্গুনের একটি জনসভা থেকে তার সেখানকার সরকার বিরোধী কার্যকলাপের জন্য। ঘুরতে ঘুরতে এবার আমরা এলাম নেহেরু সেলে। 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে প্রায় 3 মাস তিনি এখানে বন্দী ছিলেন।
তার বন্দি দশায় ইন্দিরা নেহেরু, তখনও তিনি ইন্দিরা গান্ধী হননি, তিনি আসতেন তার বাবার সাথে দেখা করতে, আর এইখানে বসেই তিনি তার বাবার সাথে সময় কাটাতেন। এটা হলো জেলের তাঁত কল। যেসব বন্দীরা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতেন তাদের এখানে তাঁত বোনার কাজ করতে হতো, এবং এখানে কাজ করার সময় তারা বাইরে বেরোতে পারতেন না। এখানেই উনুন, খাবার জলের ব্যবস্থা এবং শৌচাগারের ব্যবস্থা ছিল। এটা হলো জেলের ওয়াচ টাওয়ার। এখান থেকেই পুরো জেলের উপর নজর রাখা হতো। জেলের ঠিক মাঝখানে অবস্থিত হওয়ার জন্য পুরো জেলের উপর নজরদারি চালাতে বেশ সুবিধা হতো। আর সেই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই এই ওয়াচ টাওয়ারের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। আর এটা হলো মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত হওয়া বোমার একটি রূপ। ঠিক এর পাশেই আছে পুলিশ মিউজিয়াম। এখানে বহু পুরনো সব কেস এভিডেন্স এবং বহু গুরুত্বপূর্ণ সব নথি সংরক্ষিত করা আছে, আর এগুলো দেখলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠতে বাধ্য। এবার আমরা যাচ্ছি এক্সিবিশন হলের দিকে। এটা আগে ছিল জেলের হাসপাতাল, সেটাকে এখন সংস্কার করে এক্সিবিশন হল তৈরি করা হয়েছে। আর এই রিভলভারটি বানানো হয়েছে রাইটার্স কাণ্ডে ব্যবহৃত হওয়া দীনেশ গুপ্তের রিভলভারের আদলে। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার নারীরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে ছিলেন না। মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদেদার, সিস্টার নিবেদিতা থেকে শুরু করে কল্পনা দত্ত, বহু নারী নিজেদের জীবন সমর্পিত করেছিলেন ভারত মাতার চরণে, আর তাদের সম্মান জানাতেই এই কক্ষ তৈরি করা হয়েছে। বাংলা তথা ভারতের সামাজিক উন্নয়নের জন্য রামমোহন রায় থেকে বিদ্যাসাগর, বিবেকানন্দ থেকে বঙ্কিমচন্দ্র, তাদের অবদান অনস্বীকার্য, আর তাই তাদের শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে এই কক্ষটি। ভারত মায়ের আরো 3 বীর সন্তান বিনয়, বাদল, দীনেশের স্মৃতিতে তৈরি হয়েছে এই কক্ষ।
আর এটা হলো লাইট সাউন্ড শো প্রদর্শনীর জায়গা, সন্ধ্যাবেলা এখানেই শো প্রদর্শিত হয়। এটা হলো জেলের মধ্যে অবস্থিত একটি হস্তশিল্পের দোকান, আর পছন্দ হলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারে। আর এটা হলো ব্রিটিশ আমলের একটি প্রিন্টিং মেশিন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এইরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকের মতো এখানে শেষ করলাম, সাইনিং অফ।